আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচির একটি বই, ইন্টারভিউ উইথ হিস্ট্রি। এই বইটিতে আছে ১৬ জন বিশ্ব নেতার সাক্ষাৎকার, যেগুলো নিয়েছিলেন ওরিয়ানা ফাল্লাচি। তার মধ্য থেকে আমরা ইতিমধ্যেই শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধী, জুলফিকার আলী ভুট্টো এবং হেনরি কিসিঞ্জারের সাক্ষাৎকার পড়ে শুনিয়েছি। এই পর্বে থাকছে ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী গোল্ডা মায়ারের একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে ১৯৭২ সালের নভেম্বরে জেরুজালেমে। গোল্ডা মায়ারের সাথে আমার সাক্ষাৎকারের একটি বিশেষত্ব রয়েছে। তার যে সাক্ষাৎকারটি প্রথমে নিয়েছিলাম, সেটি রহস্যজনকভাবে চুরি হয়ে যাওয়ায় পুনরায় সাক্ষাৎকারটি নিতে হয়েছিল। চুরির আগে ২ দফা গোল্ডা মায়ারের সাথে আমাকে সাক্ষাৎ করতে হয়েছিল, এবারও প্রায় ২ ঘন্টা। সেজন্য আমি বলতে পারি যে আমি একমাত্র সাংবাদিক যার পক্ষে এই চমৎকার মহিলা ব্যক্তিত্বের সাথে ৪ দফা সাক্ষাতের সুযোগ ঘটেছে। আমার মনে হয় তার সাথে কারো যদি মতৈক্য না হয়, তার রাজনীতির সাথে মিল না থাকে, তার আদর্শের সাথেও যদি কোনো সাংঘর্ষিক অবস্থা থাকে, তাহলেও কেউ তাকে শ্রদ্ধা না করে পারবে না। আমি তাকে প্রায় ভালোবেসে ফেলেছি। সবচেয়ে বড় কথা হলো, তিনি আমার মায়ের কথা মনে করিয়ে দেন। আমার মায়ের সাথে কোথাও যেন তার একটা মিল রয়েছে। আমার মায়ের চুলও সাদা কোকড়ানো ছিল, তেমনি ক্লান্ত মুখ, মোটা পায়ের ওপর স্ফীত দেহ। তার মতোই মায়ের মিষ্টি, প্রাচুর্যে ভরা চাহনি ছিল, একজন পরিচ্ছন্ন গৃহবধূর চাহনি। এরা এক ধরনের নারী যারা সম্পদের প্রাচুর্যের মধ্যেও অত্যন্ত সাধারণ থাকেন। গোটা জীবনের ব্যথা বেদনা ও অসুবিধার মধ্যেও একটা জ্ঞানের জ্যোতিতে ভাস্বর থাকে তাদের চেহারা। তার জন্য আরও কিছু বলা যায়, যেমন বছরের পর বছর ধরে তিনি বিশ্বের দ্বন্দ্বমান অবস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত ছিলেন। তিনি এমন এক মতবাদের সবচেয়ে কর্তৃত্ববাদী প্রতিনিধি ছিলেন যে মতবাদকে বহু লোক ঘৃণা করে, এমনকি আমিও। ইহুদিবাদ। সকলে তার সম্পর্কে যা জানে, আমি তা বলার চাইতে যা অনেকে জানে না সেগুলো বলতেই আগ্রহী। ১৯৭২ সালের অক্টোবর মাসের শুরুতে গোল্ডা মায়ারের সাথে আমার প্রথম সাক্ষাৎ হয় তার জেরুজালেমের বাসভবনে। দিনটি ছিল সোমবার। তার পরনে ছিল কালো পোশাক। তার ড্রয়িং রুমে বসেছি, কফি পান করছি, সামনে ১ প্যাকেট সিগারেট। মনে হলো তিনি তার কর্তৃত্ব সম্পর্কে আমাকে কোনো গুরুতর ধারণা দিতে চান না। আমি তার কাছে ভিয়েতনামের ওপর আমার গ্রন্থ এবং ১ তোড়া গোলাপ উপহার পাঠিয়েছিলাম। গোলাপের তোড়াটি ফুলদানিতে, বইটি তার হাতে। প্রশ্ন শুরু করার আগে তিনি যুদ্ধ সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি সম্বন্ধে আলোচনা করলেন, যার ফলে তার সাথে যুদ্ধ, সন্ত্রাস, ফিলিস্তিনি অধিকৃত ভূখণ্ড, আরবদের সাথে আলোচনার ব্যাপারে সাদত ও বাদশাহ হোসেনের কাছে যেসব শর্তারোপ করবেন, সেসব সম্পর্কে আলাপ করাটা সহজতর হলো। তার কণ্ঠ উষ্ণ ও কম্পিত। তিনি কথা বলছেন হাসি মুখে। তিনি মুহূর্তে আমাকে চমৎকৃত করলেন। আমার উপর তিনি বিজয়ী হলেন সোয়া ঘণ্টা পর, যখন আমাকে ২য় দফা সাক্ষাৎদানে সম্মতি দিলেন। ৩ দিন পর তার দফতরের আমাদের ২য় দফা সাক্ষাৎ হলো। আনন্দময় ২টি ঘণ্টার রাজনৈতিক প্রসঙ্গ পরিত্যাগ করে তিনি এ সময় শুধু নিজের সম্পর্কে বললেন, তার শৈশব, তার পরিবার, নারী হিসেবে তার কর্ম ও তার বন্ধুদের সম্পর্কে। যখন আমি বিদায় নিচ্ছি, তখন মনে হলো আমরা বন্ধুতে পরিণত হয়েছি। এমনকি তিনি আমার মায়ের জন্য একটি ছবিও দিলেন। তিনি খুব শীঘ্রই আমাকে তার সাথে দেখা করতে বললেন, কিন্তু টেপ রেকর্ডার ছাড়া, শুধু কথা বলার জন্য। কিন্তু আমার কাছে তো এই টেপ রেকর্ডারের চেয়ে মূল্যবান আর কিছু নেই। একজন মানুষের জীবন্ত কণ্ঠস্বরের বিকল্প স্টেনোগ্রাফিক নোট বা স্মৃতি অবশ্যই নয়। টেপ রেকর্ডারের ২টি মিনি ক্যাসেট ৯০ মিনিট করে কথোপকথন ধারণ করতে পারে। তৃতীয় একটি রয়েছে ৫-৬ মিনিটের। ৩টি ক্যাসেটের মধ্যে মাত্র একটি ক্যাসেটের আলোচনা ধারণ করেছি। সেজন্যে আমি অলংকার রাখার মতো যত্ন করে পার্সে রেখে দিয়েছি। পরদিন আমি জেরুজালেম ত্যাগ করে রুমে পৌঁছে রাত ৯:৩০ হোটেলে উঠলাম। বেশ নামি হোটেল।
রুমে প্রবেশ করেই 3টি ক্যাসেট পার্স থেকে বের করে একটি এনভেলপে রাখলাম। এনভেলপটি টেবিলে রেখে তার উপর আমার চশমা ও অন্যান্য ছোটোখাটো জিনিস চাপিয়ে আমি রুম ত্যাগ করলাম। চাবিটি ডেস্ক ক্লার্কের হাতে দিয়ে বাইরে গেলাম। রাস্তা অতিক্রম করে একটি স্যান্ডউইচ খেয়ে আসতে আমার 15 মিনিট লাগলো। যখন ফিরে এলাম আমার রুমের চাবি পাওয়া গেল না। উপরে গিয়ে দেখলাম আমার রুম খোলা, শুধু দরজাটাই উন্মুক্ত। অন্য সব কিছু ঠিকঠাক আছে। সুটকেস অক্ষত, মূল্যবান সব কিছু যেখানে রেখেছি সেখানেই রয়েছে। প্রথম দৃষ্টিতে মনে হলো কোনো কিছুই স্পর্শ করেনি। আমার উপলব্ধি করতে কয়েক সেকেন্ড সময় লাগলো যে এনভেলপটি শূন্য। গোল্ডা মায়ের বাণীবদ্ধ টেপ উধাও। রেকর্ডারে যে ক্যাসেটটি ছিল যাতে কয়েকটি বাক্য রয়েছে সেটিও নেই। ব্যাগের মধ্যে থেকে অলংকারের বাক্সটিতে হাত না দিয়ে সেটি নিয়ে গেছে। সতর্কতার সাথে ব্যাগটি গুছিয়ে গেছে তারা। টেবিলে রেখে যাওয়া 2টি নেকলেসও নিয়ে গেছে। পুলিশের ধারণা নেকলেস নেয়ার উদ্দেশ্য আমাদের বিভ্রান্ত করা। অবিলম্বে পুলিশের আগমন ঘটল এবং ভোর পর্যন্ত হোটেলে অবস্থান করল। পুলিশের রাজনৈতিক বিভাগের লোকজনও এলো, যারা জটিল বিষয়গুলো নিয়েই মাথা ঘামায়। সায়েন্টিফিক বিভাগের অনুসন্ধানীরা এলে ক্যামেরা এবং অন্যান্য যন্ত্রপাতি নিয়ে, যা দিয়ে হত্যা রহস্যের সূত্র খুঁজে পাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তারা কেবল আমার আঙুলের ছাপই পেল। চোরেরা হাত মোজা ব্যবহার করেছে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্তে পৌঁছল যে এটি একটি রাজনৈতিক চুরি, যা আমি প্রথম থেকেই ধারণা করে আসছি। শুধু আমি বুঝতে পারলাম না কেন এবং কাদের দ্বারা ঘটনাটি সংঘটিত হলো। তথ্যের জন্য কোনো আরব কর্তৃক, গোল্ডা মায়ের কোনো ব্যক্তিগত শত্রু দ্বারা, পরশ্রীকাতর কোনো সাংবাদিক কর্তৃক। সব কিছু সংঘটিত হয়েছে স্বল্প সময়ে, দ্রুততার সাথে জেমস বন্ডের মতো। কাজটি যে করেছে নিঃসন্দেহে সে আমাকে অনুসরণ করেছে, কারণ কেউ আমার রুমে আগমন বা হোটেলে আসার কথা জানত না। চাবি কোথায় গেল? পরদিন অদ্ভুত ঘটনা ঘটল। একজন মহিলা 2টি ব্যাগ নিয়ে হোটেলে এসে পুলিশের সাথে সাক্ষাৎ করতে চাইল। তিনি একটি ঝোপের মধ্যে ব্যাগ 2টি দেখতে পেয়েছেন এবং পুলিশের কাছে হস্তান্তর করতে চান। ব্যাগে কি আছে? আমার ক্যাসেটের মতো প্রায় 20টি মিনি ক্যাসেট। মহিলাকে গ্রেফতার করে পুলিশ স্টেশনে নেওয়া হলো। ক্যাসেটগুলো বাজানো হলো এক এক করে। সবগুলো জনপ্রিয় গানের ক্যাসেট। মহিলাটি একথা বলতে পারলেন না যে তিনি কেন পুলিশের খোঁজে বিশেষ করে সেই হোটেলে হাজির হয়েছিলেন। গোল্ডা মায়ার পরদিন চুরির ঘটনাটি জানতে পারেন। সে সময় তিনি তার বাসভবনে বন্ধুদের সাথে আমাদের সাক্ষাৎকারের প্রসঙ্গে আলোচনা করছিলেন। সহসা তার একজন সহকারী তাকে আমার টেলিগ্রামকে হস্তান্তর করল। আমি জানিয়েছিলাম সবকিছু চুরি হয়ে গেছে, দয়া করে আমাকে আবার সাক্ষাৎকার দিতে চেষ্টা করুন। টেলিগ্রামটি পড়ে তিনি কিছুক্ষণ বাকরুদ্ধ হয়েছিলেন বলে পরে আমাকে জানানো হয়েছিল। একটু পর তিনি বলেছেন, নিশ্চয়ই কেউ চায় না যে এই সাক্ষাৎকার প্রকাশিত হোক, অতএব আবার সাক্ষাতের ব্যবস্থা করা হোক। আর কোনো সরকারি নেতা এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করতেন কিনা জানি না। আমাকে শুধু 1 মাস প্রতীক্ষা করতে বলা হলো। নতুন সময় নির্ধারিত হলো 14ই নভেম্বর, বৃহস্পতিবার। আমার অনেক কিছু জানার বাকি ছিল, এবার তা জানলাম। গোল্ডা মায়ার একাকী বাস করেন। রাতে ঘুমানোর সময় একটা কুকুরও থাকে না তাকে দেখার জন্য। শুধু তার বাসভবনের প্রবেশ পথে প্রহরী থাকে। তাকে সেদিন সাহায্য করার জন্য এসেছিল একটি মেয়ে, তার বিছানা তৈরি করতে, ঘর ঝাড়ু দিতে, জামা ইস্ত্রি করতে। যদি কাউকে ডিনারে আপ্যায়ন করতে চান তাহলে গোল্ডা মায়ের নিজে রান্না করবেন। ডিনারের পর সব কিছু পরিষ্কার করবেন যাতে পরের দিন মেয়েটি এসে নোংরা না পায়। আমার সাথে সাক্ষাতের আগে রাতে কিছু অতিথি এসেছিল ডিনারে এবং তারা রাত 2টা পর্যন্ত ছিল। অতিথিরা চলে যাবার পর গোল্ডা মায়ের ব্যবহৃত থালা বাসন, গ্লাস পরিষ্কার শুরু করেন এবং কাজ শেষে রাত 3:30টায় ঘুমাতে যান। সকাল 7টায় প্রতিদিনের মতো তার ঘুম ভাঙে। এ সময় তিনি সংবাদপত্র পাঠ করেন এবং রেডিওতে খবর শোনেন। সকাল 8টায় জেনারেলদের সাথে তিনি মতবিনিময় করেন। সকাল 9টায় মন্ত্রীদের সাথে বৈঠকে মিলিত হন। 10টার দিকে তিনি ক্লান্ত হয়ে পড়েন। 74 বছর বয়সে মাত্র 3.5 ঘন্টার নিদ্রা যথেষ্ট নয়, কিন্তু তিনি তার প্রোগ্রাম অনুযায়ী চলতেই অভ্যস্ত। 20 মিনিট তার অফিসের ডিভানে বিশ্রাম নিয়ে যখন তিনি বসলেন
তখন তাকে মনে হলো ক্লান্ত হয়ে ভগ্ন, অথচ মধুর। বিলম্বের জন্য আমি উদ্বিগ্ন ছিলাম না। আমার যতটা সময় প্রয়োজন তা তিনি দেবেন। অক্টোবরে তিনি তার স্বামী সম্পর্কে কিছু বলেননি, কিন্তু এবার তাও বললেন। কিন্তু তখন তাকে মনে হলো বিষণ্ণ এবং তিনি কথা শেষ করতে পারলেন না। আমাকে আশ্বাস দিলেন আমরা আগামীকাল শেষ করব। এরপর তিনি আমাকে চতুর্থ দফা সাক্ষাতের সময় দিলেন। এ সময় আমরা বার্ধক্য, যৌবন ও মৃত্যুর কথা বললাম। অনেকে বলেন গোল্ডা মায়ের নিজের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন এবং অশ্রাব্য কৌতুক করতে ভালোবাসেন, কিন্তু আমার কাছে তা বিশ্বাসযোগ্য মনে হয়নি। গোল্ডা মায়ার 1898 সালে রাশিয়ার কিয়েভে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল গোল্ডা মেবোভিস। আমেরিকার মিলওয়াকিতে তিনি বড় হন। সেখানে 1917 সালে মরিস মায়ারসনকে বিয়ে করেন। 1918 সালে তিনি ফিলিস্তিনে চলে যান। স্ট্যালিনের আমলে মস্কোকে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পর থেকে তার সাফল্যের শুরু। দিনে কমপক্ষে 60টি সিগারেট ধ্বংস করেন তিনি। কফির উপর দিন কাটিয়ে দেন। কাজ করেন 18 ঘন্টা। প্রধানমন্ত্রী হিসেবে তিনি মাসে আয় করেন মাত্র $400। যা হোক, পুলিশ আমার টেপ চুরির রহস্য উদ্ঘাটন করতে পারেনি। যদি পেয়েও থাকে তাহলে আমাকে তা জানানোর গরজ অনুভব করেনি। কিন্তু খুব শীঘ্রই আমি একটি সূত্র পেয়ে গেলাম। গোল্ডা মায়ারের সঙ্গে সাক্ষাৎকারের প্রায় একই সময়ে লিবিয়ার মোয়াম্মার আল গাদ্দাফির সাক্ষাৎকারের অনুরোধ করেছিলাম। লিবীয় তথ্য দফতরের একজন পদস্থ কর্মকর্তার মাধ্যমে আমাকে জানানো হলো যে গাদ্দাফি আমার অনুরোধ রক্ষা করবেন। কিন্তু হঠাৎ করে ক্যাসেট চুরির কয়েকদিন পরই তিনি আমার পত্রিকা এল ইউরোপীয়র প্রতিদ্বন্দ্বী একটি সাপ্তাহিকী সংবাদদাতাকে আমন্ত্রণ জানালেন। সেই সংবাদদাতা দ্রুত ত্রিপোলি এলেন। গাদ্দাফি তাকে এমন কিছু কথা বললেন তা গোল্ডা মায়ার আমাকে যা বলেছেন তার অনুরূপ। উক্ত সংবাদদাতা এ সম্পর্কে জ্ঞাত ছিল না, কিন্তু আমি সাথে সাথে উপলব্ধি করলাম। আমার মাঝে প্রশ্ন এলো, গাদ্দাফির পক্ষে কি করে এমন কিছুর উত্তর দেওয়া সম্ভব হলো যা কখনো প্রকাশিত হয়নি এবং আমি ছাড়া আর কেউ যে বিষয়ে জানে না? মিস্টার গাদ্দাফি কি আমার টেপ শুনেছেন? যে লোকটি টেপ চুরি করেছে তার নিকট থেকে সেগুলো কি গাদ্দাফির কাছে পৌঁছেছে? চুরির ঘটনার পরদিন আমি শৌখিন গোয়েন্দার মতো কাজ করেছিলাম। হোটেলের ময়লা আবর্জনা যেখানে ফেলা হয় সেখান থেকে আরবিতে লেখা এক টুকরা কাগজ খুঁজে পেয়েছি। পুলিশকে কাগজটি দিয়েছিলাম, যদিও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছিল যে বহুদিন পর্যন্ত হোটেলে কোনো আরব আসেনি। আমার ভুল হতে পারে, চোর আমেরিকান ট্যুরিস্ট বা ফরাসিও হতে পারে, কিন্তু গাদ্দাফি আমাকে তার প্রতিশ্রুত সাক্ষাৎকার আর দেননি। গোল্ডা মায়ারকে আমি আর এসবের মধ্যে টানিনি। নিষ্ঠুরভাবেই বলতে হয় তাকে প্রধানমন্ত্রিত্ব থেকে অপসারণ করা হয়। সম্ভবত এটা ছিল তার কল্যাণের জন্যই। আমার মনে হয় ক্ষমতা ছাড়াই তিনি সুখী স্বপ্নময় জীবন কাটাতে পারবেন। গোল্ডা মায়ার। গুড মর্নিং। আমি তোমার বইয়ের উপরই চোখ বুলাচ্ছিলাম। নিজেকেই প্রশ্ন করছিলাম, যুদ্ধ সম্পর্কে নারীরা কি পুরুষদের থেকে ভিন্নতর প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে? আমি বলবো না। বিগত বছরগুলোতে আমি নিজে কিছু নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করেছি, যেমন এমন কিছু স্থানে আমাদের সৈন্যদের প্রেরণ করছি যেখান থেকে তারা আর ফিরে আসবে না, অথবা এমন অভিযানে পাঠানো হয়েছে যেখানে উভয় পক্ষে কত জীবন বিনাশ হয়েছে কেউ জানে না। আমার কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু আমি একজন পুরুষের মতোই নির্দেশ দিয়েছি। যখন ভাবি মনে হয় আমি একজন পুরুষ মানুষের মতোই কষ্ট পেয়েছি। আমার পুরুষ সহকর্মীর মধ্যে বিষাদের ছায়া দেখেছি আমার চেয়ে বেশি। আমি যে খুব কম দুঃখ পেয়েছি তা নয়, কিন্তু সে কাতরতা আমাকে বা আমার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারেনি। যুদ্ধ খুবই বাজে ব্যাপার। আমি নিশ্চিত যে একদিন যারা যুদ্ধকে অসম্ভব করে তুলবে ওরা অবাক হবে, মর্মাহত হবে, ঠিক এখন যেমন আমরা যুদ্ধের ধ্বংসলীলায় মর্মাহত হই। অথচ এই ধ্বংসলীলাকে দীর্ঘকাল পূর্বে স্বাভাবিক বিষয় হিসেবে গ্রহণ করা হয়েছে। ওরিয়ানা ফাল্লাচি। মিসেস মায়ার, আমি আনন্দিত যে আপনি এ প্রসঙ্গের অবতারণা করলেন। আমিও এ বিষয় দিয়েই শুরু করতে চেয়েছিলাম। আপনি কি বলবেন মধ্যপ্রাচ্যে কখন শান্তি প্রতিষ্ঠিত হবে? আমাদের জীবদ্দশায় কি এই শান্তি দেখে যেতে পারবো? গোল্ডা মায়ার। আমার মনে হয় তা পারবে। হয়তো আমি দেখে যেতে পারবো না। মধ্যপ্রাচ্যে অনেক বছর যুদ্ধ চলবে,
কারণ আরব নেতারা মতপার্থক্যের কারণে তাদের লোকদের অনিবার্য মৃত্যুর জন্য প্রেরণ করে। আরব জনগণ যেহেতু বিদ্রোহ করতে অক্ষম, সেটাও একটা কারণ। তুমি কি স্মরণ করতে পারো যে ২০তম কমিউনিস্ট কংগ্রেসে ক্রুশ্চেভ যখন স্টালিনের অপরাধের নিন্দা করছিলেন, তখন পিছন দিক থেকে একটি কণ্ঠে আওয়াজ উঠল, কমরেড ক্রুশ্চেভ, আপনি তখন কোথায় ছিলেন? ক্রুশ্চেভ লোকটিকে শনাক্ত করতে চেষ্টা করলেন, কিন্তু না পেরে চিৎকার করে বললেন, কে কথা বলল? কেউ উত্তর দিল না। ক্রুশ্চেভ আবার প্রশ্ন করলেন, তখন কেউ কথা বলল না। ক্রুশ্চেভ তখন বিস্ময় প্রকাশ করে বললেন, কমরেড, আপনি এখন যেখানে আছেন আমি সেখানেই ছিলাম। আরব জনগণ ঠিক ক্রুশ্চেভের অবস্থায় রয়েছে। আরবরা যদি গণতন্ত্র সহ একটি বিবর্তন আনতে সক্ষম হয়, তাহলে আমরা তাদের সাথে শান্তিতে উপনীত হতে পারি। কিন্তু তাদের মধ্যে আমি গণতন্ত্রের ছায়া পর্যন্ত দেখতে পাই না। আমি দেখছি শুধু একনায়কতান্ত্রিক গোষ্ঠী, একনায়ক যে শান্তি প্রতিষ্ঠা করছে না, সেজন্য তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। যারা নিহত হচ্ছে তাদের জন্যেও জবাবদিহি করতে হয় না। গত 2টি যুদ্ধে কত মিশরীয় সৈন্য নিহত হয়েছে তা কি কেউ দেখেছে? শুধু নিহতের মা, বোন, স্ত্রী, আত্মীয় স্বজন যারা তাদের দেখেনি, তারা জানতে এসেছিল। তাদের নেতারা এ ব্যাপারেও খোঁজ রাখেন না। তা কোথায় তাদের কবরস্থ করা হলো? অপরদিকে আমরা, ওরিয়ানা ফাল্লাচি, আপনারা? গোল্ডা মায়ার, এই 5টি গ্রন্থের দিকে দেখো। যুদ্ধে যেসব পুরুষ ও নারী সৈনিক নিহত হয়েছে তাদের ছবি ও জীবনী সংকলিত রয়েছে সবের মধ্যে। আমাদের কাছে প্রতিটি মৃত্যুই একটি ট্র্যাজেডি। আমরা যুদ্ধ বাঁধাতে চাই না, এমনকি জয়ী হলেও না। সর্বশেষ যুদ্ধ জয়ের পর রাস্তায় কোনো আনন্দ মিছিল বের হয়নি, কোনো নৃত্য, সঙ্গীত বা উৎসব ছিল না। আমাদের বিজয়ী সৈন্যরা ফিরে আসছে, অথচ প্রত্যেকে যেন বিষাদের চিত্র। শুধু এজন্য নয় যে তারা তাদের ভাইয়ের মৃত্যু প্রত্যক্ষ করেছে, কারণ শত্রুকেও তাদের হত্যা করতে হয়েছে। অনেকে রুমের দরজা বন্ধ করে বাকরুদ্ধ হয়ে থাকে, অথবা যখন তারা মুখ খোলে শুধু বিড়বিড় করে, আমাকে গুলি করতে হয়েছে, আমি হত্যা করেছি। আরবদের অবস্থা ঠিক বিপরীত। যুদ্ধের পর আমরা মিশরের কাছে যুদ্ধবন্দী বিনিময়ের প্রস্তাব দিই। আমাদের 10 জনের বিনিময়ে তাদের 70 জন। তারা জানায়, তা কি করে হবে? তোমাদের বন্দীরা অফিসার, আর আমাদেরগুলো ফেনাহীন চাষা। আমি ভীত হয়েছি। ওরিয়ানা ফাল্লাচি, আপনি কি এজন্যে ভীত হয়েছিলেন যে আরব ও ইসরায়েলের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হতে পারে? গোল্ডা মায়ার, হ্যাঁ, সম্ভবত সেজন্যেই। কারণ অনেকে বলে যে আরবরা আমাদের সাথে চুক্তিতে সই করতে প্রস্তুত, কিন্তু সামরিক শাসকদের কাছে এ ধরনের চুক্তি কতটা গুরুত্বপূর্ণ? ধরা যাক সাদাত চুক্তি স্বাক্ষর করলো এবং এরপর নিহত হলো কিংবা নির্মূল হলো। কে জানে তার উত্তরাধিকারী সেই চুক্তির প্রতি শ্রদ্ধা দেখাবে কিনা? আরবরা আমাদের সাথে যে মতৈক্যের কথা বলেছে তা কি প্রতিপালন করেছে? সেসব মতৈক্য সত্ত্বেও আমাদের সীমান্তে কখনো শান্তি আসেনি। এখনও আমাদেরকে অপেক্ষা করতে হয় যে ওরা আমাদের উপর হামলা চালাবে। ওরিয়ানা ফাল্লাচি, কিন্তু এখন তো একটি চুক্তির ব্যাপারে আলোচনা হচ্ছে। আনোয়ার সাদাত তো কথা বলছেন। নাসেরের চেয়ে সাদাতের সঙ্গে আলোচনা কি সহজ নয়? গোল্ডা মায়ার, মোটেই না, দুজনই একরকম। সাদাত আমাদের সাথে আলোচনাই করতে চান না। আমি তার সাথে আলোচনার জন্য সদা প্রস্তুত। বহু বছর থেকে আমি এই ইচ্ছা ব্যক্ত করে আসছি যে আমরা টেবিলে বসি, দেখা যাক কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারি কি না। কিন্তু সাদাত আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আমার সাথে তিনি বসতেই সম্মত নন। মতৈক্য ও চুক্তির পার্থক্য নিয়ে তিনি কথা বলছেন। তিনি বলেন যে তিনি ঐক্যমতে পৌঁছতে চান, শান্তি চুক্তিতে নয়। কারণ শান্তি চুক্তির অর্থ ইসরায়েলকে স্বীকৃতি প্রদান, ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক। সাদাত সুনির্দিষ্ট কিছু চান না যার দ্বারা যুদ্ধ সমাপ্ত অথবা যুদ্ধবিরতি হতে পারে। তদুপরি তিনি আমাদের সাথে সরাসরি আলোচনায় বসলে কারো মাধ্যমে আলোচনা করতে আগ্রহী। এভাবে আলোচনা হতে পারে না, এটা কাণ্ডজ্ঞানহীন, অর্থহীন। 1949 সালে স্বাধীনতা যুদ্ধের পর আমরা মিশর, জর্দান, সিরিয়া ও লেবাননের সাথে একটি চুক্তিতে উপনীত হয়েছিলাম। আমাদের আলোচনার মাধ্যম ছিলেন ডক্টর বানচি। তিনি জাতিসংঘের পক্ষ থেকে একবার আমাদের সাথে, আরেকবার তাদের সাথে সাক্ষাৎ করতেন। ওরিয়ানা ফাল্লাচি, বাদশাহ হোসেন শান্তির ব্যাপারে বলছেন, এটা কি শুভ ইঙ্গিত নয়? গোল্ডা মায়ার,
হোসেন সম্পর্কে আমার ধারণা ভালো। তিনি খোলাখুলি শান্তির পক্ষে বলছেন, সেজন্য তাকে অভিনন্দন জানিয়েছি। আমি আরও বলতে চাই, আমি হোসেনকে বিশ্বাস করি। আমি নিশ্চিত যে ইতিমধ্যে তিনি উপলব্ধি করেছেন যে আরেকটি যুদ্ধ তার জন্য কত ভয়াবহ। তিনি উপলব্ধি করেছেন যে 1967 সালে যুদ্ধে জড়িত হয়ে তিনি ভুল করেছেন। তাকে যুদ্ধের বাইরে থাকতে পরামর্শ দেওয়া হয়েছিল। তিনি এখন বুঝেছেন যে নাসেরের কথা শুনে তিনি ভুল করেছিলেন। এখন তিনি শর্ত সাপেক্ষে শান্তি চান। তিনি জর্দান নদীর বাম তীর চান, জেরুজালেম দাবি করেছেন। জাতিসংঘে তিনি প্রস্তাব উত্থাপন করেছেন। আমরা একসময় জাতিসংঘের প্রস্তাব গ্রহণও করেছিলাম, যখন আমাদেরকে জেরুজালেম বিভক্ত করার জন্য বলা হয়েছিল। এটা ছিল আমাদের হৃদয়ে গভীর ক্ষত। তবুও আমরা গ্রহণ করেছি এবং আমরা সবাই এর পরিণতি সম্পর্কে জানি। আমরা কি জর্দানের বাহিনীর উপর হামলা করেছিলাম? না, জর্দানের বাহিনী জেরুজালেম প্রবেশ করেছিল। আরবরা অদ্ভুত, যুদ্ধে পরাজিত হবার পর তা থেকে লাভবান হবার আশা করে। আমরা কি যুদ্ধের 6ষ্ঠ দিনে বিজয় লাভ করিনি? শর্ত আরোপ করার অধিকার কি আমাদের নয়? কখন থেকে ইতিহাসে এমন ঘটেছে যে যারা আক্রমণ করে ও পরাজিত হয় তারাই বিজয়ের উপর শর্ত স্থির করার অধিকার রাখে? তারা শুধু বলে, এটা করো, ওটা ছাড়ো, ইত্যাদি। ওরিয়ানা ফাল্লাচি: মিসেস মায়ার, আপনারা কি কখনো জেরুজালেম ছেড়ে দেবেন? গোল্ডা মায়ার: এ ব্যাপারে ইসরায়েলে মতপার্থক্য রয়েছে। সেজন্য এটা সম্ভব যে পশ্চিম তীর নিয়ে আমরা তাদের সাথে আলোচনায় করতে পারি। আমার বিশ্বাস অধিকাংশ ইসরায়েলি পশ্চিম তীর সম্পূর্ণ ছেড়ে দেওয়ার জন্য নেসেটকে, অর্থাৎ ইসরায়েলি পার্লামেন্টকে, বলবে না। কিন্তু হোসেনের সাথে আলোচনা এলে ইসরায়েলিরা পশ্চিম তীরের পেছনের অংশ ছেড়ে দিতে সম্মত হতে পারে। বর্তমানে আমার সরকার বা ব্যক্তিগতভাবে আমার এ ব্যাপারে কোনো বক্তব্য নেই। এ ধরনের সিদ্ধান্ত পার্লামেন্টে হলেও গণভোটের প্রয়োজন হবে। ওরিয়ানা ফাল্লাচি: গোলান মালভূমি সম্পর্কে আপনার বক্তব্য কি? গোল্ডা মায়ার: কম বেশি একই রকম। সিরিয়ানরা চাইবে যে আমরা ওখান থেকে সরে আসি, তাহলে তারা আমাদের ওপর আগের মতো আক্রমণ চালাতে পারে। বলা নিষ্প্রয়োজন যে আমাদের তেমন কোনো ইচ্ছা নেই। আমরা গোলান থেকে নেমে আসব না। তবু আমরা সিরীয়দের সাথে আলোচনায় সম্মত। তবে শর্ত আমাদের, সে শর্তের মধ্যে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সীমানা চিহ্নিতকরণও থাকবে। তাতে সেখানে আমাদের উপস্থিতি সুদৃঢ় হবে। যেখানে সীমান্ত হওয়া প্রয়োজন, সিরীয়রা আজ সেখানে। ওরিয়ানা ফাল্লাচি: এবং সিনাই? গোল্ডা মায়ার: আমরা কখনো বলিনি যে আমরা গোটা সিনাই অথবা অধিকাংশ সিনাই চাই। আমরা শুধু শারম এল শেখ এবং মরুভূমির একটা অংশ, বলা যায় একটা সরু পথের ওপর নিয়ন্ত্রণ চাই, যা শারম এল শেখকে ইসরায়েলের সাথে সংযুক্ত করবে। অর্থাৎ আমরা সিনাইয়ের অর্ধেকও চাই না, কারণ সুয়েজ খাল বরাবর বসে থাকাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। আমরাই প্রথম উপলব্ধি করেছি যে সুয়েজ খাল মিশরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাদের কাছে এটা একটা মর্যাদার ব্যাপার। সুয়েজ খাল যে আমাদের প্রতিরক্ষার জন্য জরুরি নয়, তাও আমরা জানি। এ ব্যাপারে আমরা ভাবি না। কিন্তু শারম এল শেখ এবং যোগাযোগের জন্যে মরুভূমির উপর দিয়ে একটা উপত্যকাকে আমরা ছেড়ে দেব না। আমরা চাই যে আমাদের জাহাজ শারম এল শেখে প্রবেশ ও ত্যাগ করতে সক্ষম হোক। সিনাইয়ে মিশরীয় সৈন্যরা দাঁড়িয়ে থাকুক, আমরা এমন ঝুঁকি নিতে চাই না। এই শর্তে আমরা মিশরীয়দের সাথে আলোচনা করতে রাজি। আমার কাছে শর্তগুলো যুক্তিযুক্ত। ওরিয়ানা ফাল্লাচি: তাহলে এটাই স্পষ্ট যে আপনি আর আপনার পুরনো সীমান্তে ফিরে যাচ্ছেন না। গোল্ডা মায়ার: কখনো না। যখন আমি বলি কখনো না, তার মানে এই নয় যে আমরা নতুন ভূখণ্ড যোগ করব। আমরা শুধু আমাদের নিরাপত্তা, আমাদের অস্তিত্ব নিশ্চিত করতে চাই। সিরীয়রা যদি গোলান মালভূমিতে ফিরে আসে তাহলে কোনো দিন শান্তি আসবে না। কিংবা মিশরীয়রা যদি গোটা সিনাই দখল করে নেয়, বা হোসেনের সাথে যদি আমাদের 1967 সালের সীমান্ত পুনঃপ্রতিষ্ঠা করি, তাহলেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। 1967 সালে নাতানিয়া ও সাগরের মধ্যে দূরত্ব ছিল মাত্র 10 মাইল। আমরা যদি হোসেনকে এই 10 মাইল দখল করার সুযোগ দেই, তাহলে ইসরায়েল 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে। ওরা আমাদেরকে সম্প্রসারণবাদী বলে অভিযুক্ত করে, কিন্তু বিশ্বাস করো, আমরা সম্প্রসারণে আগ্রহী নই। আমাদের আগ্রহ শুধু নতুন সীমান্তে। অথচ আরবরা চায় 1967 সালের সীমান্তে ফিরে যেতে। সেই সীমান্ত যদি সঠিক ছিল,
তাহলে তারা ধ্বংস করলো কেন? ওরিয়ানা ফাল্লাচি: মিসেস মায়ার, আমরা সম্ভবত মতৈক্য, আলোচনা, চুক্তি ইত্যাদি নিয়ে কথা বলছিলাম, কিন্তু 1967 সালের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ এক নতুন দিকে মোড় নিয়েছে। সেটা হচ্ছে সন্ত্রাসবাদ। এই যুদ্ধ সম্পর্কে এবং এই যুদ্ধে যারা চালাচ্ছে তাদের সম্পর্কে, অর্থাৎ আরাফাত, হাবাস, ব্ল্যাক সেপ্টেম্বর নেতাদের সম্পর্কে আপনার ধারণা কি? গোল্ডা মায়ার: আমার ধারণা এটুকুই যে তারা মানুষ নয়। আমি তাদের হিসেবেও বিবেচনা করি না। একজন মানুষ সম্পর্কে সবচেয়ে মন্দ বলা যায় সম্ভবত এভাবেই যে সে মানুষ নয়, অর্থাৎ সে জানোয়ার। কিন্তু তুমি কিভাবে বলছো যে তারা যুদ্ধ করছে? তোমার কি মনে আছে ইসরায়েলি শিশু ভর্তি একটি বাস উড়িয়ে দিয়ে হাবাস কি বলেছিল? ইসরায়েলি যখন শিশু তখনই তাদের হত্যা করা উত্তম। ওরা যা করছে সেটা যুদ্ধ নয়, এটা বিপ্লবী আন্দোলনও নয়। যে আন্দোলন শুধু হত্যা করতে চায় সেটা বিপ্লবী হতে পারে না। এই শতাব্দীর শুরুর দিকে রাশিয়া জারকে উৎখাত করার জন্য যে বিপ্লবী আন্দোলন গড়ে উঠেছিল, তাদের মধ্যে একটা দল ছিল যারা ভাবত যে সন্ত্রাসী হচ্ছে সংগ্রামের একমাত্র উপায়। একদিন সেই দলের এক সদস্যকে বোমা দিয়ে রাস্তায় পাঠানো হলো। সেখান দিয়ে জারের একজন পদস্থ কর্মকর্তা গাড়ি যোগে অতিক্রম করবে। গাড়িটি নির্ধারিত সময়ে অতিক্রম করল। সেই কর্মকর্তা একা ছিলেন না, তার সাথে স্ত্রী ও সন্তানরাও ছিল। সেই সত্যিকার বিপ্লবী বোমা ছোড়েনি। বোমাটি তার হাতেই বিস্ফোরিত হয়ে সে নিজে নিহত হলো। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদেরও সন্ত্রাসবাদী গ্রুপ ছিল। আমি সেগুলোর বিরোধিতা করেছি, কিন্তু সেগুলো আরবরা যা করছে তেমন ছিল না। তাদের কেউই সুপারমার্কেট বা স্কুল বাসে বোমা নিক্ষেপ করেনি। মিউনিখ বা লর্ড বিমানবন্দরের মতো ঘটনা ঘটায়নি। ওরিয়ানা ফাল্লাচি: কিভাবে এ ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সম্ভব? আপনি কি মনে করেন যে সন্ত্রাসের কারণেই আপনারা লেবাননের পল্লীতে বোমাবর্ষণ করেছেন? গোল্ডা মায়ার: হ্যাঁ, বলা যায় সেজন্যেই, কারণ সেসব পল্লীতে ফেদাইনরা থাকে। লেবাননিরাও বলে যে কিছু এলাকা আল ফাতার ভূখণ্ড, অতএব এই বিশেষ এলাকাগুলো উচ্ছেদ করতে হবে। লেবাননিদেরই তা করা উচিত ছিল, কিন্তু তারা কিছুই করছে না। ফেদাইনদের তারা কিছুই করছে না। ফেদাইনরা যখন জর্দানের শিবির ফেলেছিল তখন হোসেনও একই কথা বলেছে। আমাদের আমেরিকান বন্ধুরাও বলেছে যে ব্যাপারটা এমন নয় যে হোসেন তাদের থেকে মুক্ত হতে চান না। আসলে তাদের থেকে মুক্ত হওয়ার প্রয়োজনীয় শক্তি তার নেই। কিন্তু 1970 সালে আম্মানে তার প্রাসাদ যখন বিপদগ্রস্ত হলো, তিনি নিজেকে যখন বিপদের মধ্যে দেখলেন, তখনই তার উপলব্ধি হয়েছিল যে কিছু একটা করা দরকার। তিনি তাদের নিরস্ত্র করলেন। লেবাননিরা যদি কিছুই না করত তাহলে আমরা সেভাবেই সাড়া দিতাম। আমরা তাদের সমস্যা বুঝি, সেজন্য ফেদাইনদের আশ্রয়ে বোমাবর্ষণ করা হয়েছে। অন্য কোনো আরব দেশের চাইতে লেবাননি সন্ত্রাসবাদীদের বেশি সহায়তা করছে। লর্ড এয়ারপোর্টের ঘটনা ঘটিয়েছে লেবাননিরা। তেল আবিবে যে মেয়েটি বিমান ছিনতাই করল সে প্রশিক্ষণ পেয়েছে লেবাননে। আমরা কি হাত গুটিয়ে বসে থাকব, শুধু প্রার্থনা করব? প্রার্থনায় কোনো ফল হয় না, প্রত্যাঘাতেই ফল লাভ হয়। সম্ভাব্য সব কিছু দিয়ে আঘাত হানতে হবে। এমনকি আমরা যা করতে পছন্দ করি না তাও করতে হবে। ওরিয়ানা ফাল্লাচি: আপনি কি আরাফাত বা হাবাসের সাথে আলোচনায় বসতে প্রস্তুত? গোল্ডা মায়ার: কখনো না, তাদের সাথে কিছুতেই নয়। এমন লোকদের সাথে আলোচনা করার কি থাকতে পারে যারা নিজেদের চামড়ার ঝুঁকি পর্যন্ত নিতে সাহস করে না? আমরা আরব রাষ্ট্রগুলোর সাথে, আরব রাষ্ট্রের দায়িত্বশীল সরকারের সাথে শান্তি চাই। কিন্তু আরাফাত, হাবাস, ব্ল্যাক সেপ্টেম্বরের ব্যাপারে আমার বলার কিছুই নেই। তাদের সাথে আলোচনার জন্য অন্যেরা রয়েছে। ওরিয়ানা ফাল্লাচি: আপনি কি ইউরোপীয়দের প্রতি ইঙ্গিত করছেন? গোল্ডা মায়ার: ঠিক তাই। ইউরোপীয়দের এই সন্ত্রাস বন্ধ করার সিদ্ধান্ত নিতে হবে। সেমিটিক বিরোধী আগুন এখনও নির্বাপিত হয়নি। শুধু ইহুদিরা এর দ্বারা দুর্ভোগ পোহালেই এটা শেষ হবে এমন ভাবা যথার্থ নয়। ইতিহাস সাক্ষী যে সেমিটিক বিরোধী আন্দোলন বিশ্বের সকলের জন্য বিপর্যয় ডেকে এনেছে। ইহুদিদের ছিন্নভিন্ন করার মধ্য দিয়ে এর সূচনা হয়েছে এবং কাউকে ছিন্নভিন্ন করে এর সমাপ্তি ঘটবে। শুধু ভেবে দেখো, যখন প্রথম বিমান ছিনতাই করে আলজেরিয়ায় নিয়ে যাওয়া হলো তখন কোনো পাইলট এমন ঘোষণা করেনি যে এখান থেকে আমি আলজেরিয়ায় বিমান নিয়ে যাব না। তা যদি হতো তাহলে আজকে বিমান দস্যুতা থাকতো না। এখন বিমান ছিনতাই রীতি হয়ে দাঁড়িয়েছে।
যে কোনো পাগল বিমান ছিনতাই করে তার পাগলামি দেখাতে পারে। রাজনৈতিক কারণের প্রয়োজন নেই। একজন অপরাধীও অর্থ সংগ্রহের জন্য ছিনতাই করতে পারে। ইউরোপের কথা এজন্য বলছিলাম যে সকল সন্ত্রাসবাদীদের হেডকোয়ার্টার হচ্ছে ইউরোপে। প্রত্যেকটি ইউরোপীয় দেশের রাজধানীতে তথাকথিত মুক্তিযুদ্ধের অফিস রয়েছে। তোমরা জানো যে এগুলো ক্ষতিকর অফিস, কিন্তু তাদের বিরুদ্ধে কিছুই করা হয় না। কিন্তু দিনে দিনে সন্ত্রাস বাড়বে এবং সেজন্য তোমাদেরকেই মূল্য দিতে হবে। জার্মানরা কি করেছে তা তো দেখেছ। ওরিয়ানা ফাল্লাচি: জার্মানরা 3 জন আরবকে ছেড়ে দেওয়ার পর আপনি কঠোর ভূমিকা নিয়েছিলেন। গোল্ডা মায়ার: তোমাকে বুঝতে হবে যে মিউনিখের ঘটনা আমাদের কাছে কি ছিল। ঘটনাটা হলো যে এটা ঘটেছে জার্মানিতে। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জার্মানি নাৎসি জার্মানি নয়। উইলি ব্র্যান্টটকে আমি চিনি। সমাজতান্ত্রিক সম্মেলনে সবসময় তার সাথে আমার সাক্ষাৎ হয়। এখানেও তিনি একবার এসেছিলেন যখন তিনি বার্লিনের মেয়র। তিনি নাৎজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আমি কখনো ভাবিনি যে তিনি আরবদের মুক্তি দিয়ে খুশি হয়েছেন। কিন্তু জার্মানি, আমার পক্ষে কখনো জার্মানির মাটিতে পা ফেলা সম্ভব হবে না। আমি অস্ট্রিয়ায় যাই, কিন্তু জার্মানিতে প্রবেশ করতে পারি না। আমাদের জন্য, ইহুদিদের জন্য জার্মানির সাথে সম্পর্ক মন ও হৃদয়ের মধ্যে দ্বন্দ্বের মতো। আমি এসব কথা বলতে চাই না। আমি প্রধানমন্ত্রী এবং আমার কিছু নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। জার্মানরা যে বিবৃতি দিয়েছে তা আঘাতের উপর অপমানের শামিল। বিশেষ করে সেই আরবরা 11 জন নিরস্ত্র ইসরায়েলিকে হত্যার সাথে জড়িত ছিল এবং এখন তারা অন্যদের হত্যা করতে চেষ্টা করবে। ওরিয়ানা ফাল্লাচি: মিসেস মায়ার, আপনি কি জানেন অনেকে কি ভাবে? যতদিন পর্যন্ত ফিলিস্তিনি শরণার্থীদের অস্তিত্ব থাকবে ততদিন আরব সন্ত্রাসবাদও টিকে থাকবে। গোল্ডা মায়ার: এটা ঠিক নয়। টিকে থাকবে এ কারণে যে সন্ত্রাসবাদ আন্তর্জাতিক রূপ লাভ করেছে। ফিলিস্তিনি শরণার্থীদের সাথে আর ততটা সম্পর্কিত নয়। জাপানিরা টড এয়ারপোর্টে যে ধ্বংসলীলা চালালো সেটা কেন হলো? ইসরায়েলিরা তো জাপানের কোনো ভূখণ্ড দখল করেনি। যেখানে যুদ্ধ বাঁধে সেখানেই শরণার্থী সমস্যা দেখা দেয়। বিশ্বে ফিলিস্তিনি শরণার্থীরাই একমাত্র শরণার্থী নয়। পাকিস্তানি, ভারতীয়, তুর্কি, জার্মান শরণার্থী রয়েছে। পোলিশ সীমান্ত বরাবর লক্ষ লক্ষ জার্মান শরণার্থী ছিল। সেসব এলাকা এখন পোল্যান্ডের মধ্যে। সুডেটেন জার্মানদের চেকোস্লোভাকিয়াতে ফিরে যেতে হবে এটা কেউ ভাবে না। তারাও জানে যে তারা কখনো ফিরে যাবে না। অন্যদের কথা বাদ দিয়ে সবাই কেন ফিলিস্তিনিদের ব্যাপারে আবেগপ্রবণ হয়ে পড়ে? ওরিয়ানা ফাল্লাচি: ফিলিস্তিনিদের ব্যাপারটা ভিন্ন কারণ। গোল্ডা মায়ার: হ্যাঁ, অবশ্যই ভিন্ন। তুমি কি জানো কেন? কারণ যখন কোনো যুদ্ধ হয় মানুষ ভয়ে পালায়। তারা সাধারণত এমন দেশের দিকে পালায় যেখানে ভাষা ও ধর্ম ভিন্ন। কিন্তু ফিলিস্তিনিরা এমন দেশে পালিয়ে গেছে যেখানে তাদের নিজস্ব ভাষায় কথা বলা হয় এবং তাদের ধর্মই আচরিত হয়। তারা সিরিয়া, লেবানন, জর্দানে পালিয়ে গেছে। সেখানে কেউ তাদের সাহায্য করেনি। মিশরীয়রা গাজা দখল করেছে, কিন্তু ফিলিস্তিনিদের কাজ করতে দেয়নি। দারিদ্র্যের মধ্যে নিপতিত করেছে যাতে তাদেরকে আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। আরব দেশগুলোর নীতি সবসময় এরকমই ছিল। জাতিসংঘ মহাসচিব মধ্যপ্রাচ্যের উন্নয়নের জন্য যে পরিকল্পনা দিয়েছিলেন তাতে ফিলিস্তিনি শরণার্থীদের পুনর্বাসনের বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হয়েছিল। আরব দেশগুলো তা নাকচ করে দিয়েছে। ওরিয়ানা ফাল্লাচি: মিসেস মায়ার, আপনি কি তাদের জন্য সামান্য দুঃখ অনুভব করেন না? গোল্ডা মায়ার: অবশ্যই করি, কিন্তু দুঃখ প্রকাশ করা কোনো দায়িত্ব নয়। ফিলিস্তিনিদের প্রতি দায়িত্ব আমাদের নয়, আরবদের। আমরা ইরাক, ইয়েমেন, মিশর, সিরিয়া, মরক্কো থেকে 14 লাখ ইহুদিকে গ্রহণ করেছি। ইয়েমেন থেকে যে 70,000 ইহুদি এসেছে তাদের প্রায় সবার যক্ষ্মা ছিল, তবু আমরা তাদের নিয়েছি। তাদের জন্য হাসপাতাল তৈরি করেছি, বাড়িঘর দিয়েছি, শিক্ষার ব্যবস্থা করেছি। ইরাক থেকে যে 1.5 লক্ষ ইহুদি এসেছে তাদের মাঝে কিছু শিক্ষিত লোক ছিল। তাদের নিয়ে আমাদের সমস্যা রয়েছে, চকচক করলেই শোনা হয় না। কিন্তু আসল কথা হলো তাদের ইসরায়েলে গ্রহণ করেছি এবং সাহায্য করেছি। কিন্তু আরবরা তাদের নিজেদের লোকেদের জন্য কিছুই করেনি, তাদেরকে ব্যবহার করেছে। ওরিয়ানা ফাল্লাচি: ইসরায়েল যদি ফিলিস্তিনিদের এদেশে আসতে দেয় তাহলে কি হবে? গোল্ডা মায়ার: অসম্ভব। 20 বছর ধরে তারা আমাদের ঘৃণা করেছে। আমাদের মাঝে তারা ফিরে আসতে পারে না। তাদের সন্তানরা এখানে জন্মলাভ করেনি।
আশ্রয় শিবিরে জন্মেছে। একটা জিনিসই তারা জানে, যে তাদেরকে অবশ্যই ইসরায়েলিদের হত্যা করতে হবে, ইসরায়েলকে ধ্বংস করতে হবে। গাজার স্কুলগুলোতে আমরা অঙ্ক বইয়ে দেখেছি, ধরা যাক 5 জন ইসরায়েলি সৈন্য রয়েছে, 3 জনকে তুমি হত্যা করার পর আর কজন হত্যার জন্য অবশিষ্ট থাকলো? 7-8 বছরের একটি শিশুকে যখন এই শিক্ষা দেয়া হয়, তখন আশা করার মতো কি থাকতে পারে? এদেশে ফিরে আসা ছাড়া যদি তাদের সমস্যার আর কোনো সমাধান না হয়, তাহলে সেটা বিরাট দুর্ভাগ্য। কিন্তু একটা সমাধান তো আছে। জর্দানিরা তাদেরকে নাগরিকত্ব দিচ্ছিল এবং জর্দানকে গড়ে তোলার জন্যে তাদের প্রতি আহ্বান জানিয়েছিল। জর্দানের সেই ভালো দিনগুলোতে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হয়েছিল ফিলিস্তিনিদের মধ্য থেকে। 1922 সালে জর্দান বিভক্তির পর জর্দানে বেদুইন ছিল মাত্র 3 লক্ষ। ফিলিস্তিনেরাই সংখ্যাগরিষ্ঠ ছিল। জর্দানকে কেন তারা নিজেদের দেশ হিসেবে গ্রহণ করছে না? কেন? ওরিয়ানা ফাল্লাচি: কারণ তারা নিজেদেরকে জর্দানি বলে স্বীকার করে না। তারা বলে যে তারা ফিলিস্তিনি এবং তাদের আবাস ফিলিস্তিনে, জর্দানে নয়। গোল্ডা মায়ের: তাহলে আমাদেরকেও বুঝতে হবে যে ফিলিস্তিন শব্দটি দ্বারা আমরা কি বুঝি। মনে রাখতে হবে যে ব্রিটেন যখন ফিলিস্তিনের ওপর ম্যান্ডেট ঘোষণা করল, তখন ফিলিস্তিন ছিল ইরাক সীমান্ত ও ভূমধ্য সাগরের মধ্যবর্তী ভূখণ্ড। এই ফিলিস্তিনিদের মধ্যে জর্দান নদীর উভয় তীর ছিল এবং একই হাইকমিশনার দ্বারা শাসিত হতো। 1922 সালে চার্চিল এটা বিভক্ত করেন এবং জর্দানের পশ্চিম তীরের ভূখণ্ড সিরজদার্নিয়া নামে পরিচিত হয়। জর্দান নদীর পূর্ব তীরের ভূখণ্ডের নাম দেওয়া হয় ট্রান্স জর্দানিয়া। একই লোকের 2 নাম। হোসেনের দাদা আবদুল্লাহ ট্রান্স জর্দানিয়া শাসন করতেন, পরে তিনি সিজরদানিয়াও দখল করেন। এটাই ফিলিস্তিন। ইসরায়েলকে নির্মূল করার পূর্বে আরাফাতের উচিত হোসেনকে নির্মূল করা, কিন্তু আরাফাত অজ্ঞ। সে এটুকুও জানে না যে এখন যেটাকে ইসরায়েল বলা হয়, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার পর এই ভূখণ্ডকে ফিলিস্তিন বলা হতো না, এটাকে বলা হতো দক্ষিণ সিরিয়া। যা হোক, তুমি যদি শরণার্থীর কথা বলতে চাও, তাহলে তোমাকে স্মরণ করিয়ে দেব যে ইহুদিরা শত শত বছর ধরে শরণার্থী ছিল। দেশে দেশে তারা ছড়িয়ে পড়েছে, যেখানে কেউ তাদের ভাষায় বলতো না, তাদের ধর্ম পালিত হতো না, তাদের আচার প্রথার স্বীকৃতি ছিল না। রাশিয়া, চেকোস্লোভাকিয়া, পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, ইংল্যান্ড, আরব, আফ্রিকায় তারা বস্তিতে বাস করেছে, হত্যার শিকার হয়েছে। এখনও তারা বেঁচে আছে। মানুষ হিসেবে বাঁচার চেষ্টা তারা থামায়নি। একসাথে তারা একটি জাতিতে পরিণত হয়েছে। ওরিয়ানা ফাল্লাচি: মিসেস মায়ার, ফিলিস্তিনিরাও তো এটাই চায়, একটি জাতি গঠন করতে চায়। এজন্যই তারা বলে যে পশ্চিম তীরে তাদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া উচিত। গোল্ডা মায়ার: আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি যে জর্দানের পূর্ব ও পশ্চিম তীরে একই লোকেদের বাস। একসময় তারা নিজেদের ফিলিস্তিনি বলতো, পরে বলছে জর্দানি। এখন যদি তারা ফিলিস্তিনি বা জর্দানি বলতে চায়, তাহলে আমার কি? আমার শুধু দেখার ব্যাপার হলো ইসরায়েল ও জর্দানের মধ্যে তারা যেন আরেকটি আরব রাষ্ট্র প্রতিষ্ঠা না করে। ইরাক সীমান্ত থেকে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডে মানে 2টি দেশই থাকবে, একটি আরব আর একটি ইহুদি দেশ। আমরা যদি হোসেনের সাথে একটি শান্তি চুক্তিতে উপনীত হই এবং জর্দানের সাথে আমাদের সীমান্ত চিহ্নিত করি, তাহলে সীমান্তের আরেক পার্শ্বে কী ঘটবে তা ইসরায়েলের ব্যাপার নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো জর্দান ও আমাদের মধ্যবর্তী স্থানে আরেকটি আরব রাষ্ট্রের উদ্ভব হতে পারে না। আমরা এটা কিছুতেই মানব না। ওরিয়ানা ফাল্লাচি: আমি আরেকটি বিষয়ে কথা বলতে চাই। একজন যখন স্বপ্ন দেখে তখন সেটা কল্পনায় পরিপূর্ণ। স্বপ্ন যখন শেষ হয় তখন দেখা যায় সেটা নিছক কল্পনাই ছিল। এখন যেটা ইসরায়েল, তা নিয়ে কি আপনি সন্তুষ্ট? গোল্ডা মায়ার: আমি একজন খোলামেলা নারী, সহজভাবে তোমার প্রশ্নের উত্তর দেব। একজন সমাজতন্ত্রী হিসেবে বলবো না। আমি যে ইসরায়েলের স্বপ্ন দেখেছি এটা সেরকম নয়, কিন্তু একজন ইহুদি সমাজতন্ত্রী হিসেবে বলবো এটা আমার কাঙ্ক্ষিত ইসরায়েলের চেয়ে বেশি। আমার জন্য ইহুদিবাদের বাস্তবায়ন সমাজতন্ত্রেরই অংশ। অবিচারগুলো বিদ্যমান। আমার কাছে তার মধ্যে নিপীড়িত কালো আফ্রিকান ও নিপীড়িত ইহুদিদের প্রতি অবিচার অন্যতম। একমাত্র সমাজতান্ত্রিক নীতিমালা দিয়েই এই অবিচার নির্মূল করা সম্ভব। 40-50 বছর পূর্বে আমার জীবনের উদ্দেশ্য ছিল ইহুদিদের প্রতি সুবিচারে দেখে যাওয়া। আমি ইহুদিদের সার্বভৌম রাষ্ট্র আশাই করিনি, কিন্তু একটা রাষ্ট্র পাওয়ার পর এর দুর্বলতাগুলো নিয়ে খুব একটা উৎকণ্ঠিত হই না।
আমাদের একটু মাটি আছে যেখানে পা ফেলতে পারি, সমাজতান্ত্রিক আদর্শ বাস্তবায়ন করতে পারি। ওরিয়ানা ফাল্লাচি, ইসরায়েলে আপনি কি পছন্দ করেন না? কোন বিষয়টি আপনাকে হতাশ করে? গোল্ডা মায়ের, আমরা যারা ইসরায়েলের স্বপ্ন দেখেছিলাম তারা কেউই প্রথম দিকে বুঝতে পারেনি যে আমাদেরকে কী অসুবিধাগুলো মোকাবেলা করতে হবে। এখানে ইহুদিরা বিশ্বের সকল অংশ থেকে এসেছে। তাদের নিজস্ব ভাষা সংস্কৃতিকে সংহত করাই ছিল কঠিন সমস্যা। এটা করতে গিয়ে সংঘর্ষের অবস্থা হয়েছে। এতে আমি খুব দুঃখ পেয়েছি। আমি ভেবেছিলাম একটি ইহুদি রাষ্ট্রে মন্দ কিছু থাকবে না, চুরি, খুন, বেশ্যাবৃত্তি। আমি এসব ভেবেছিলাম কারণ আমাদের সূচনাটা ছিল উত্তম। 15 বছর আগে ইসরায়েলে প্রায় কোনো চুরি, খুন, বেশ্যাবৃত্তি ছিল না। এখন সব কিছু আছে। ওরিয়ানা ফাল্লাচি, 40 বছর আগে আপনি যে সমাজতন্ত্রে বিশ্বাস করতেন, এখনও কি তা করেন? গোল্ডা মায়ার, হ্যাঁ, অবশ্যই। এখনও সেটি মৌলিক আদর্শ। কথা স্বীকার করতে হবে যে সমাজতান্ত্রিক আদর্শ ও সমাজতন্ত্রের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। যখনই কোনো সমাজতান্ত্রিক দল সরকার গঠন করে, রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে, তখন তাকে আপোস করতে হয়েছে। শুধু তাই নয়, একটি দেশের সমাজতন্ত্রীরা ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক সমাজতন্ত্র দুর্বল হয়েছে। আমি যখন আন্তর্জাতিক সমাজতন্ত্রী ছিলাম, তখন বিশ্বে কোনো সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল না। আমার যে স্বপ্ন ছিল সেটা আর নেই। জাতীয় স্বার্থ আন্তর্জাতিক স্বার্থের উপর বিজয়ী হয়েছে। সুইডেনের সমাজতন্ত্রীরা প্রথমে সুইডিশ, ব্রিটেনের সমাজতন্ত্রীরা ব্রিটিশ, ইহুদি সমাজতন্ত্রীরা ইহুদি। স্পেনের যুদ্ধের সময় আমি এটা প্রথমে উপলব্ধি করি। তখন বেশ কিছু দেশের সমাজতন্ত্রীরা ক্ষমতায় ছিল। স্প্যানিশ সমাজতন্ত্রীদের পক্ষে একটা আঙুল পর্যন্ত তুলে নিই। ওরিয়ানা ফাল্লাচি, তাহলে আমরা কোন সমাজতন্ত্রের কথা বলছি? আপনি কি সুইডিশ সমাজতন্ত্রের পক্ষে? গোল্ডা মায়ার, অবশ্যই। তোমার পছন্দ মাফিক যে কোনো স্বপ্ন দেখতে পারো। ঘুম ভেঙে গেলে দেখা যায় বাস্তবের সাথে স্বপ্নের কোনো মিল নেই। রাশিয়া দরিদ্র নয়, অশিক্ষিত নয়। জনগণ সেখানে সাহস করে কথা বলতে পারে না। জাতিসংঘে আমি সমাজতান্ত্রিক দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিক্রিয়াশীল দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে কোনো পার্থক্য দেখি না। 1 বছর আগে ভোটদানে বিরত থেকে তারা এমন একটি প্রস্তাব পাশ করিয়ে দেয় যাতে আমাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবে চিত্রিত করা হয়। ভিয়েনা সম্মেলনের সময় আমার সমাজতন্ত্রী বন্ধুদের সাথে সাক্ষাৎ হলে আমি তাদেরকে বলেছিলাম, তোমাদের দেশ ভোটদানে বিরত থেকে আমাকে যুদ্ধ অপরাধী করেছে। ওরিয়ানা ফাল্লাচি, আপনার কথা শুনে আমি কি ভাবছি জানেন? এই দুঃখ, যুদ্ধ ইত্যাদির মধ্যেও আপনি বিভ্রান্তির মধ্যে পড়েননি কেন? গোল্ডা মায়ার, আমি বিভ্রান্ত নই, তবে আমার মধ্যে আগের কল্পনাবিলাস আর নেই। 40-50 বছর আগে আমি ভাবতাম যে একজন সমাজতন্ত্রী সবসময়ই সৎ লোক হবেন, যিনি মিথ্যা বলতে অক্ষম। এখন আমি জানি যে একজন সমাজতন্ত্রী অন্যান্য মানুষের মতোই, অন্যের মতো মিথ্যা বলে, অসৎ হয়। মানুষ মূলত খারাপ, এই সিদ্ধান্তে পৌঁছার জন্য এগুলোই যথেষ্ট নয়। আমি যখন কারো সাথে সাক্ষাৎ করি তখন তাকে সৎ হিসেবেই বিবেচনা করি। বিপরীত কিছু প্রমাণিত না হওয়া পর্যন্ত আমি সে বিশ্বাসেই থাকি। আমি সন্দেহপ্রবণ নই। আমি নিজেকে আশাবাদীও বলি না। আমার বয়সে আশাবাদ একটা বিলাস। আমার ফেলে আসা দীর্ঘ জীবনে অনেক খারাপ দেখেছি, ভালোও দেখেছি। আমার স্মৃতিতে বহু লোকের মুখ, কিন্তু আমার বিশ্বাস তাদের খুব কম লোককেই নেতিবাচকভাবে বিচার করেছি। ওরিয়ানা ফাল্লাচি, আপনি কি ধার্মিক মিসেস মায়ার? গোল্ডা মায়ার, না না, আমি কখনো ধার্মিক ছিলাম না, শৈশবেও না। আমার এই দৃষ্টিভঙ্গি ধর্মীয় বিশ্বাস হতে আসেনি। আমার ভেতরের বিশ্বাস হতে এর জন্ম। তুমি জানো, আমার পরিবার ঐতিহ্যের সাথে জড়িত, কিন্তু ধার্মিক নয়। শুধু আমার দাদা ধার্মিক ছিলেন। সে অনেক পুরনো দিনের কথা। আমেরিকায় আমরা নিজেদের মধ্যে হিব্রু ভাষায় কথা বলি। আমাদের ছুটির দিন পালন করি, কিন্তু উপাসনালয়ে যাই না খুব একটা। শুধু নববর্ষের সময় আমি যাই। মায়ের সাথে যেতে হয় তাকে একটি আসন খুঁজে দেওয়ার জন্য। একবার মাত্র আমি সাইনাগগে প্রার্থনা করছিলাম, সেটা মস্কোতে। যদি মস্কোতে থাকতাম তাহলে আমি হয়তো ধার্মিক হতাম। ওরিয়ানা ফাল্লাচি, কেন? গোল্ডা মায়ার, কারণ রাশিয়াতে সাইনাগগই একমাত্র স্থান যেখানে ইহুদিরা নিজেদের কথা বলতে পারে। 1948 সালে আমার সরকার যখন আমাকে মস্কোতে পাঠালো কূটনৈতিক মিশনের প্রধান হিসেবে, তখন আমি কি করেছি শোনো। ইসরায়েল ত্যাগ করার আগে
আমি আমার সাথে যেতে প্রস্তুত। তাদেরকে বললাম, তোমরা তোমাদের সকল ধর্মীয় গ্রন্থ এবং অন্যান্য জিনিস সাথে নিয়ে নাও। আমি নিশ্চিত যে সাইনাগগ ছাড়া আর কোথাও ইহুদিদের সাথে দেখা হবে না। প্রথম শনিবারে কেউ জানতো না যে আমি সাইনাগগে যাব। আমি সেখানে বড়জোর 200 লোক দেখলাম, কিন্তু বিশেষ বিশেষ দিবসে সে সংখ্যা হাজারে ওঠে। সাইনাগগে প্রার্থনার শেষ বাক্যটি রাবাই উচ্চারণ করলেন, আগামী বছর জেরুজালেমে। গোটা সাইনাগগ কম্পিত হলো, কারণ এটা বুয়েনোস আয়ার্স বা নিউ ইয়র্ক নয় যে সহজে বলা সম্ভব কথাটা। বুয়েনোস আয়ার্স থেকে একটা বিমান নিয়ে তুমি জেরুজালেম চলে যেতে পারো, কিন্তু মস্কোতে এ কথা বলার অর্থ ভিন্নতর। ওরিয়ানা ফাল্লাচি, আপনি কি রাশিয়ার সাথে একটা আবেগের সম্পর্ক অনুভব করেন না? গোল্ডা মায়ের, না, মোটেও না। আমার অনেক বন্ধু যারা পরিণত বয়সে রাশিয়া ত্যাগ করেছে, তারা বলে যে তারা রাশিয়ার সাথে এর প্রাকৃতিক সৌন্দর্য, সাহিত্য, সঙ্গীতের প্রতি একাত্ম অনুভব করেন। কিন্তু আমি এই সব বিষয়ের প্রশংসা করার সময় পাইনি। রাশিয়া ত্যাগের সময় আমি খুব ছোট ছিলাম। আমার বয়স ছিল মোটে 8 বছর। বরং আমার কিছু দুঃখজনক স্মৃতি রয়েছে, দুঃস্বপ্ন, নিষ্ঠুরতা ইত্যাদি। তুমি শুনবে আমার জীবনের প্রথম স্মৃতি কি? কসাকরা যাতে দরজা ভেঙে আমাদের হত্যা না করে, সেজন্য আমার পিতার দ্বারা দরজা ও জানলায় পেরেক লাগিয়ে বন্ধ করে দেয়া। পেরেক পুঁতে দেওয়ার শব্দ এখনও আমার কানে বাজে। ওরিয়ানা ফাল্লাচি, মিসেস মায়ার, তখন আপনার বয়স কত? গোল্ডা মায়ার, 5 বা 6 বছর, কিন্তু সব কিছু স্পষ্ট মনে আছে। আমরা কিয়েভে বাস করতাম। আমরা খুব দরিদ্র ছিলাম এবং পর্যাপ্ত খাবার ছিল না আমাদের। আমার পিতা একবার 2 বছরের জন্য আমেরিকায় গিয়েছিলেন যাতে কিছু অর্থ সঞ্চয় করে ফিরে আসতে পারেন। 1900 শতকের প্রথম দিকে ইহুদিদের কাছে আমেরিকা ছিল এক ধরনের ব্যাংকের মতো, যেখানে ফুটপাতে ডলার ছড়িয়ে আছে। পকেট পূর্ণ করে ফিরে এলেই হলো। অতএব আমার পিতা কিয়েভ ত্যাগ করলেন। কিয়েভ ইহুদিদের জন্য নিষিদ্ধ নগরী ছিল। সেখানে তাদের কোনো চাকরি ছিল না। আমরা পিনস্কে গেলাম। পরিবারে আমরা 5 জন। তখন 1903 সাল। পিনস্কে আমরা রইলাম 1905 সাল পর্যন্ত। যার শাসনের নিষ্ঠুরতা তখন চরমে। উদ্দেশ্য সমাজতন্ত্রীদের একত্র করে সহজে তাদের আটক করা। আমার বড় বোন, যার বয়স আমার চেয়ে 9 বছর বেশি, সে সমাজতান্ত্রিক আন্দোলনের সাথে জড়িত ছিল। রাজনৈতিক তৎপরতার কারণে গভীর রাত পর্যন্ত তাকে বাইরে কাটাতে হতো। আমার মা উৎকণ্ঠিত হয়ে পড়লেন, কারণ আমাদের বাড়ি ছিল একটা থানার পাশেই। পুলিশ তরুণ সমাজতন্ত্রীদের ধরে এনে পিটিয়ে মেরে ফেলত। প্রতি রাতে আমরা তাদের চিৎকার শুনতে পেতাম। আমার মা ভাবতেন যে তিনি আমার কণ্ঠ চিনতে পারবেন। আমরা সুখী হলাম যে আমার পিতা আমেরিকায় তার সাথে যোগ দেওয়ার জন্য লিখেছেন। ওরিয়ানা ফাল্লাচি, আপনি নিশ্চয়ই আমেরিকা পছন্দ করেছিলেন? গোল্ডা মায়ার, তা সত্যি, শুধু এজন্য নয় যে আমি সেখানে বড় হয়েছি এবং আমি সেখানে স্কুলে গেছি এবং 20 বছর বয়স পর্যন্ত বাস করেছি। আমেরিকায় আমি পিনস্কের সন্ত্রাস থেকে মুক্ত ছিলাম। কী করে আমার পক্ষে রাশিয়া ও আমেরিকার মধ্যে পার্থক্যটা ব্যাখ্যা করা সম্ভব? যখন আমেরিকায় পৌঁছলাম তখন আমার বয়স 8 বছরের কিছু বেশি। আমার বড় বোনের বয়স 17 বছর এবং ছোট বোনের বয়স 4.5 বছর। পিতা যেখানে কাজ করতেন সেখানে ইউনিয়নের সদস্য ছিলেন। 2 মাস পর শ্রম দিবসে তিনি মাকে বললেন যে আজ তাদের প্যারেড। মা আমাদের নিয়ে গেলেন প্যারেড দেখতে। পুলিশ প্যারেডের সুবিধার জন্য লোকদের সরিয়ে দিচ্ছে। আমার ছোট বোনটির তা বোঝার কথা নয়। সে কাঁদতে শুরু করল, কসাক কসাক। আমরা তাকে নিয়ে চলে এলাম। ছোট বোনটি জ্বরে প্রলাপ বকতে লাগলো, কসাক কসাক। আমেরিকায় ঘোড়ার পিঠে পুলিশ আসে শ্রমিকের শোভাযাত্রায় শৃঙ্খলা রাখতে, আর রাশিয়ায় অশ্বারোহীরা ইহুদি ও সমাজতন্ত্রীদের ধ্বংস করে। ওরিয়ানা ফাল্লাচি, এই সবটাই বোধহয় সঠিক নয় মিসেস মায়ার। যা হোক। গোল্ডা মায়ার, শোনো, আমেরিকা এক মহান দেশ। এখানে নানা ত্রুটি, সামাজিক বৈষম্য রয়েছে। নিগ্রো সমস্যা যে 50 বা 100 বছর আগে নিষ্পত্তি হয়নি, সেটা সত্যিই ট্র্যাজেডি। তবু সে দেশ মহান। এখনও সেখানে প্রচুর সুবিধা, স্বাধীনতা রয়েছে। আমেরিকার প্রতি আমার যথেষ্ট কৃতজ্ঞতা আছে। ওরিয়ানা ফাল্লাচি, আমরা কি সেই নারীর কথা বলতে পারি, বেন গারিয়ান, যাকে বলেছিলেন আমার ক্যাবিনেটের সবচেয়ে সক্ষম পুরুষ? গোল্ডা মায়ার, পুরুষরা নারীর চেয়ে উত্তম এই যুক্তিকে আমি স্বীকার করি না। যারা আমার সম্পর্কে এই মন্তব্য করেছে তার প্রেক্ষিতে আমি এটুকু শুধু বলতে পারি যে পুরুষেরা নিজেদের সবসময় সেরা ভাবে। 1930 সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত আমার পার্টির কংগ্রেসে ঘটেছিল
এমন একটি ঘটনা আজও আমার মনে আছে। আমার বক্তৃতার সময় শ্রোতাদের মধ্যে আমার একজন লেখক বন্ধুও ছিলেন। বক্তৃতার পর তিনি আমাকে অভিনন্দন জানালেন। চমৎকার বক্তৃতা দিয়েছ তুমি, ভাবাই যায় না যে একজন নারীর বক্তৃতা। পরিয়ানা ফাল্লাচি: নারী আন্দোলন সম্ভবত এরকমই, তাই না মিসেস মায়ার? গোল্ডা মায়ার: তুমি কি সেই সব নারীর কথা বোঝাতে চাও যারা তাদের ব্রা জ্বালিয়ে সর্বত্র ঘুরে বেড়ায় এবং পুরুষদের ঘৃণা করে? তারা পাগল। এ ধরনের একজন নারীকে কিভাবে মেনে নেওয়া যায় যে গর্ভধারণকে দুর্ভাগ্য বলে মনে করে? পুরুষদের ওপর এটাই তো আমাদের শ্রেষ্ঠত্ব। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে আমি রাজনীতির সাথে জড়িত। তখন আমার বয়স 16 কি 17। আমি কখনো নারী সংগঠনের সাথে যুক্ত হইনি। যখন আমি ইহুদি শ্রমিক আন্দোলনে যোগ দিলাম তখন মাত্র 2 জন নারীকে দেখেছি। আমার সাথে আমার পুরো জীবনটা যদি আমি পুরুষের সাথে কাটিয়েছি, কাজ করেছি, নারী হওয়াটা আমার কাছে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। পরিয়ানা ফাল্লাচি: আপনি কি বলছেন আপনি নারীর চেয়ে পুরুষদের গুরুত্ব দিয়ে থাকেন? গোল্ডা মায়ার: না, আমি বলতে চাই পুরুষ মানুষ আমাকে বিশেষভাবে দেখেনি। অন্যদিকে আশার পথে কোনো প্রতিবন্ধকতাও সৃষ্টি করেনি। আমার ভাগ্য ভালো ছিল। অবশ্য সব নারীর আমার মতো অভিজ্ঞতা নাও হতে পারে। নারীর আন্দোলন যারা করে তাদের সাথে একটি ব্যাপারেই আমার মতৈক্য হয় যে নারীরা পুরুষদের মতোই যোগ্য, সেটা কোনো পেশায় হোক আর রাজনীতিতেই হোক। আমাদের পার্লামেন্টে মহিলা সদস্য খুব বেশি নেই, এতে আমি বিব্রত বোধ করি। যে কজন আছে তারা পুরুষ সদস্যদের চেয়ে মোটেই কম যোগ্যতা সম্পন্ন নয়। সেজন্যে নারীর জন্য সংরক্ষণ ব্যবস্থা নারীর প্রতি অবিচার, হাস্যকর ব্যাপার। যখন নির্বাচনের প্রশ্ন আসে তখন পুরুষদের নামই বাছাই করা হয়। এটা পুরুষদের ত্রুটি এবং মহিলাদেরও ত্রুটি। পরিয়ানা ফাল্লাচি: আপনার কথায় এটা স্পষ্ট যে সাফল্য অর্জন করতে হলে একজন নারীকে পুরুষের চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন হতে হবে। তাহলে কি নারী হওয়াটা পুরুষ হওয়া চাইতে কঠিন হয়ে দাঁড়ায় না? গোল্ডা মায়ার: তা তো বটেই, খুবই কঠিন। নারীকেই সন্তানের জন্ম দিতে হয়, তারা সন্তানদের লালন পালন করে। যখন কোনো নারী শুধু সন্তানের জন্মদান ও লালন পালনের মধ্যেই সন্তুষ্ট থেকে কাজ করতে চায়, অন্য কিছু হতে চায়, তখন এটা অত্যন্ত কঠিন। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আমি এটা জানি। বিশেষত কারো স্বামী যদি সামাজিক জীব না হয় এবং একজন কর্মঠ স্ত্রীর সাথে স্বাচ্ছন্দ্যবোধ না করে, যার কাছে স্ত্রী অর্থ একজন স্ত্রী ছাড়া আর কিছুই নয়, তাহলে সংঘাত অনিবার্য। এই সংঘাতে বিয়ে ভেঙে যেতে পারে। আমার ক্ষেত্রে যা ঘটেছিল, আমাকে এ পর্যন্ত আসতে প্রচুর মূল্য দিতে হয়েছে। পরিয়ানা ফাল্লাচি: কিভাবে মিসেস মায়ার? গোল্ডা মায়ার: আমি বেদনার্ত হয়েছি। আমি জানি যে আমার সন্তানরা যখন ছোট তখন আমার কারণে তাদের অনেক দুর্ভোগ গেছে। আমি প্রায় তাদের ফেলে বাইরে যেতাম, তাদের সাথে কাটাতেই পারতাম না সময়। আমার মনে পড়ে মাথা ব্যথার কারণেও যদি কাজে যেতে পারতাম না, আমার সন্তানরা আনন্দে নাচত। মা আজ বাড়িতে থাকবে, মায়ের আজ মাথা ব্যথা। সারা ও মেনাহেমের কথা ভাবলে আমার মধ্যে অপরাধ বোধ জাগে, কিন্তু হৃদয়ের গভীর থেকে আমি নিজেকে দোষী ভাবি না, কারণ কষ্ট করে দুর্ভোগের মধ্যে দিয়ে তারা যে জীবন লাভ করেছে তা আনন্দের। তারা সংকীর্ণ পারিবারিক গণ্ডিতে বড় হয়নি। তারা গুরুত্বপূর্ণ লোকেদের সাথে মিশেছে, গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছে। তুমি তাদেরকে জিজ্ঞেস করলে তারাও একথাই বলবে। মা আমাদের খুব অবহেলা করেছে, তার অনুপস্থিতিতে আমরা খুব কষ্ট করেছি, কিন্তু তার প্রতি আমাদের বিদ্বেষ বা রাগ নেই, কারণ এভাবে তিনি আমাদের যা দিয়েছেন তা অন্য মায়েদের চেয়ে বেশি। 1948 সালে আমরা যখন ব্রিটিশের সাথে যুদ্ধে লিপ্ত, তখন আমাকে পোস্টার লিখতে হতো, যেগুলো ছেলেমেয়েরা দেয়ালে সেঁটে দিত। তখন গর্বে আমার বুক ফুলে উঠত। আমার মেয়ে জানত না যে যারা পোস্টার লিখে আমি তাদেরই একজন। একদিন সে বলল, আজ রাতে ফিরতে রাত হবে অথবা ফিরব না। জানতে চাইলাম কেন? সে বলল, আমি তোমাকে বলতে পারবো না। এরপর সে একটা প্যাকেট হাতে নিয়ে বেরিয়ে গেল। আমি ভালোভাবেই জানতাম প্যাকেটের মধ্যে কি আছে। রাতে পোস্টার লাগানো বিপজ্জনক কাজ। ভোর পর্যন্ত আমি সারার জন্য অপেক্ষা করতাম উদ্বেগ নিয়ে। যদি কিছু ঘটে যায়, আমি তার জন্য গর্ববোধ করতাম। পরিয়ানা ফাল্লাচি: আপনি সন্তানদের ব্যাপারে যে অপরাধ বোধ করেন, স্বামীর ক্ষেত্রেও কি একই রকম অপরাধ বোধ জাগে? গোল্ডা মায়ার: সে সম্পর্কে কথা না বলাই ভালো। আমি কখনো এ নিয়ে কথা বলি না। আচ্ছা, চেষ্টা করে দেখি।
আমার স্বামী খুব ভালো মানুষ ছিলেন, তার সব কিছুই ভালো ছিল, কিন্তু তিনি শুধু তার পরিবার নিয়েই আগ্রহী ছিলেন। তার চেয়ে আমি ভিন্নতর ছিলাম। গৃহের শান্তি আমার জন্য যথেষ্ট ছিল না। আমার বয়স যখন 15, তখন আমার স্বামীর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। অল্প সময়ের মধ্যে আমরা বিয়ে করে ফেলি। তার কাছ থেকে আমি সঙ্গীত, কবিতার মতো ভালো জিনিস শিখেছি। তিনি চাইতেন আমি ঘরে থাকি এবং রাজনীতি ভুলে যাই। তার বদলে আমি সবসময় বাইরে থাকতাম, রাজনীতির মধ্যে থাকতাম। এবং হ্যাঁ, এটা সত্যি যে তার জন্যে আমার মাঝে অপরাধবোধ আছে। আমার জন্য তাকে দুর্ভোগ সহ্য করতে হয়েছে। তিনি ইসরায়েলে এসেছিলেন, আমি আসতে চেয়েছিলাম বলেই তাকে এমন জীবন কাটাতে হয়েছে যার সাথে তার পরিচয় ছিল না। এটা একটা বিরাট ট্র্যাজেডি। অন্য নারীর সঙ্গে তিনি আরও অনেক সুখী হতে পারতেন। ওরিয়ানা ফাল্লাচি, আপনি কি তাকে সন্তুষ্ট করতে কোনো চেষ্টাই করেননি? গোল্ডা মায়ার, তার জন্যে আমি আমার জীবনের সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছি। আমরা থাকতাম জাজরিলের এক উপত্যকায়। প্রথমে সেখানে ডোবা ও বালি ছাড়া আর কিছুই ছিল না। শীঘ্রই এলাকাটা কমলা বাগানে ভরে উঠল। গোটা জীবন আমি সেখানে কাটাতে পারতাম, কিন্তু আমার স্বামী তা পছন্দ করতে পারেননি। সবার সাথে একসঙ্গে টেবিলে খেতে বসতে তার আপত্তি ছিল। কঠিন কাজ তার সহ্য হতো না। সেখানকার আবহাওয়াটাও তিনি সইতে পারতেন না। তার স্বাস্থ্য খারাপ হয়ে গেল এবং জায়গাটা ছেড়ে আমরা তেল আবিবে চলে এলাম। কিন্তু আমার ভালো লাগেনি। 1938 সালে আমাদের বিচ্ছেদ ঘটল এবং 1951 সালে আমার স্বামী মারা যান। ওরিয়ানা ফাল্লাচি, তিনি কি আপনার জন্য গর্বিত ছিলেন, বিশেষ করে বিচ্ছেদের শেষ বছরগুলোতে? গোল্ডা মায়ার, আমি জানি না, আমার তা মনে হয় না। তিনি এতটা নিরাসক্ত লোক ছিলেন যে কেউ আন্দাজ করতে পারবে না তিনি কি ভাবছেন। আমাকে বুঝতে না পারার কারণে বিচ্ছেদ ঘটেছে এমন নয়। আমাকে তিনি ভালোভাবেই বুঝতেন এবং বুঝতেন বলেই জানতেন যে আমাকে তিনি পরিবর্তন করতে পারবেন না। ওরিয়ানা ফাল্লাচি, কিন্তু আপনি তো কখনো বিচ্ছেদের কথা ভাবেননি। এমনকি তার মৃত্যুবরণের পর আপনি পুনরায় বিয়ে করার কথাও ভাবেননি। গোল্ডা মায়ার, না, কখনো না। আমার মাথায় কখনো এ ধরনের চিন্তা আসেনি। বিচ্ছেদের পরও আমাদের পরস্পরের সাক্ষাৎ হয়েছে। মাঝে মাঝে তিনি আমার অফিসে আসতেন। যদিও আমরা দুই বিপরীত প্রান্তে ছিলাম এবং একসাথে বসবাস করতে পারছিলাম না, কিন্তু আমাদের মধ্যে ভালোবাসা সবসময়ই ছিল। আমাদের ভালোবাসা ছিল মহান। যেদিন আমাদের প্রথম সাক্ষাৎ হয়েছে সেদিন থেকে তার মৃত্যু পর্যন্ত সে ভালোবাসা অটুট ছিল। ওরিয়ানা ফাল্লাচি, এটা কি সত্য যে নৈতিকতার ব্যাপারে আপনি অত্যন্ত সতর্ক? গোল্ডা মায়ার, তোমাকে তো বলেছি আমি সবসময় পুরুষদের সাথে কাটিয়েছি। আমার উপস্থিতিতে কোনো পুরুষ মানুষকে নোংরা কথা বলতে অনুমতি দেইনি। আমি সবসময় একটা কথাই বলি, যদি আমাকে এক গ্লাস পানি দেয়া হয় অবশ্যই পরিষ্কার হতে হবে, তা না হলে আমি পান করব না। আমি সব কিছুই পরিচ্ছন্ন চাই। আমার এক প্রিয় বন্ধু একসময় আমাকে বলেছিল, গোল্ডা, এতটা দৃঢ় হয়ে লাভ কি? নৈতিক ও অনৈতিক বলে কিছু নেই। আমার মনে হয় সে ঠিকই বলেছিল। প্রেম শুধু সুন্দর ও কুৎসিত হতে পারে। কিভাবে ব্যাখ্যা করব জানি না। সম্ভবত এভাবে বলা যায়, প্রেম সবসময় সুন্দর, কিন্তু বেশ্যার সাথে প্রেমের অভিনয় অত্যন্ত কুৎসিত। ওরিয়ানা ফাল্লাচি, অনেকে বলে আপনি অত্যন্ত কঠোর, অনমনীয়। গোল্ডা মায়ার, আমি কঠোর না। রাজনীতিতে কিছু বিষয় আছে যা অনেকের মনে করে কঠিন। আমি আপোষ করার লোক নই। আমি ইসরায়েলে বিশ্বাস করি এবং এর প্রশ্নে আমি অনমনীয়। কিন্তু ব্যক্তিগত জীবনে, জনগণের সাথে, মানবিক সমস্যায় আমাকে কঠোর বলাটা বোকামি। আমি অত্যন্ত সংবেদনশীল সৃষ্টি। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে আমি যে মাথার বদলে আবেগের ওপর নির্ভর করি, এটা কোনো দুর্ঘটনা নয়। ওরিয়ানা ফাল্লাচি, আপনি কি কখনো কাঁদেন? গোল্ডা মায়ার, আমি কি কাঁদি এবং কিভাবে? তার চেয়ে যদি বলতে আপনার জীবনে হাসি বা অশ্রু কোনটা বেশি ছিল, তাহলে বলতাম আমার মনে হয় কান্নার চেয়ে আমি বেশি হেসেছি। জীবনে আমি অনেক ভালো মানুষের সাথে মিশেছি। আমি যদি হাসতে না জানি তাহলে আমি সত্যিই অকৃতজ্ঞ থাকব। ওরিয়ানা ফাল্লাচি, আপনি নিশ্চয়ই ভাগ্যবতী যে আপনাকে ইসরায়েলের প্রতীক বিবেচনা করা হয়। গোল্ডা মায়ার, আমি ইসরায়েলের প্রতীক? সম্ভবত তুমি আমার পা ধরে টানছ। তুমি সেই সব মহান ব্যক্তিদের জানো না যারা সত্যিকার অর্থে ইসরায়েলের প্রতীক। তাদের মধ্যে কেবল বেন গারিয়নই জীবিত আছেন। আমার সন্তান ও নাতি নাতনিদের শপথ, আমি কখনোই বেন গারিয়ন বা কাটাজালানেসের সমতুল্যও হতে পারবো না। ওরিয়ানা ফাল্লাচি, তাহলে তারা কথা কেন বলে যে একমাত্র আপনিই দেশকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম?
গোল্ডা মায়ার। বাজে কথা। 1969 সালে এসকোল যখন মারা যায় তখন জনগণ তার উত্তরাধিকারীর জনপ্রিয়তা যাচাইয়ের জন্য নির্বাচন করেছিল। তাতে আমার পক্ষে ভোট পড়েছিল মাত্র 1.5%। মাত্র 3 বছর পর অবস্থায় এমন কোনো পরিবর্তন হয়েছে বলে আমি মনে করি না। ইসরায়েল তার নিজস্ব গুণেই এক হয়ে আছে। গোল্ডা মায়ার নামে একজন প্রধানমন্ত্রীর প্রয়োজন নেই। আমি যে দেশটির নেতৃত্ব দিচ্ছি সেটা একটা দুর্ঘটনা। এসকোল মারা গেলেন, কাউকে তার স্থলাভিষিক্ত হতে হবে এবং আমার দল আমার কথা ভেবেছে, কারণ সব উপদলের কাছে আমি গ্রহণযোগ্য ছিলাম। হরিয়ানা ফাল্লাচি, আমাকে এ কথা বোঝাতে চেষ্টা করবেন না যে আপনার সাফল্য সম্পর্কে আপনি অবগত নন। গোল্ডা মায়ার, আমি যখন নিজেকে দেশের প্রতীক হিসেবে অথবা দেশকে একত্র রাখার কথা অস্বীকার করি তখন তার অর্থ এই নয় যে আমি ব্যর্থ। সব কিছু হয়তো যথাযথভাবে করতে পারিনি, কিন্তু কখনো ব্যর্থ হয়নি। শ্রমমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, দলের সেক্রেটারি, সরকার প্রধান হিসেবেও আমার ব্যর্থতা আসেনি। আমার মতে নারীরাও ভালো সরকার প্রধান, সরকারি নেতা হতে পারে। নারীরা পুরুষদের চেয়ে বেশি বাস্তববাদী। হরিয়ানা ফাল্লাচি, আপনি কি অবসর গ্রহণ করবেন? গোল্ডা মায়ার, আগামী বছরের মে মাসে আমার বয়স 75 বছর হবে। আমি বৃদ্ধ, ক্লান্ত হয়ে পড়েছি। যদিও স্বাস্থ্য ভালো আছে, হৃৎপিণ্ড ভালোভাবে কাজ করছে, তবু এই উন্মাদনার সাথে চিরদিন থাকা যায় না। আমার যতটুকু করণীয় ছিল করেছি। অন্যদের অংশ তারা পালন করুক। আমি যে অবসর নেব তা অনেকে বিশ্বাস করে না। এবার নিশ্চয়ই তারা বিশ্বাস করবে। আমি তোমাকে একটা তারিখ দিচ্ছি, 1973-এর অক্টোবর মাস। তখন নির্বাচন অনুষ্ঠিত হবে, আমি বিদায় নেব। হরিয়ানা ফাল্লাচি, আমার বিশ্বাস হয় না। সবাই বলছে যে আপনি সিদ্ধান্ত পাল্টাবেন, কারণ কিছু না করে আপনি বসে থাকতে পারবেন না। গোল্ডা মায়ার, আমার সম্পর্কে লোকজন আরও একটি বিষয় জানে না। প্রকৃতিগতভাবে আমি অলস। কিছু না করতে হলে আমার ভালো লাগে, যেমন শুধু বসে থাকতে, ছোটোখাটো বিষয়ে সময় নষ্ট করে, ঘরদোর পরিষ্কার করে, কাপড় ইস্ত্রি করে, রান্না করে। আমি খুব ভালো রাঁধতে পারি। মা বলতেন, তুমি পড়াশোনা করতে চাও কেন? তুমি তো ভালো গৃহবধূ হবে। ঘুমাতেও আমার ভালো লাগে। আমি একটি ছায়াছবি দেখতে চাইলে সেনাবাহিনী আমার সাথে যায়। এটা একটা জীবন হলো? বছরের পর বছর হয়ে গেল আমি যা পছন্দ করি তা করতে পারি না। আমি চাই না যে আমার নাতি নাতনিরা বলুক যে আমি আমার সন্তানদের সাথে ভালো ব্যবহার করিনি। আমি আর বেশি দিন বাঁচব না। অবশিষ্ট জীবনটা নাতি নাতনিদের সাথে কাটাতে চাই। আমার বই নিয়ে থাকতে চাই। শেলফ ভর্তি বই আমি কোনো দিন পড়িনি। রাত 2টায় আমি ঘুমাতে যাই, একটা বই হাতে নিয়ে পড়তে চেষ্টা করি, কিন্তু 2 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়লে বইটা হাত থেকে পড়ে যায়। হরিয়ানা ফাল্লাচি, বার্ধক্যের কারণে আপনি কি ভীত? গোল্ডা মায়ার, না, বার্ধক্য আমাকে কখনো ভীত করে না। যখন আমি জানি যে আমি কিছু করতে পারবো তখন আমি সাইক্লোনের মতো সক্রিয় হয়ে উঠি। যা করতে পারবো না বলে মনে হয় সে কাজে হাত দিই না। আমি কখনো ভুলব না যে 1929 সালে যখন প্রথমবার প্লেনে লস অ্যাঞ্জেলস থেকে সিয়াটল যাচ্ছিলাম, আমার ভালো লাগেনি। বিমান আকাশে ওড়ার পর মনে হলো কেন বিমানে উঠলাম। আমার ভয় লেগেছিল। অনেকবার নিউ ইয়র্ক থেকে শিকাগো যাবার পথে আমাদের বিমান ঝড়ের মধ্যে পড়ল। বিমান উপরে উঠেছিল, নামছিল, কাত হয়ে যাচ্ছিল। আমার সঙ্গী শিশুর মতো কাঁদতে শুরু করেছিল। আমি তাকে ধমক দিয়ে চুপ থাকতে বলেছিলাম, কারণ বিমানে ওঠার পর আমরা আর কি করতে পারি? ঝড় থামাতে পারি না, বিমান থামানোও সম্ভব নয়। অতএব সহজভাবে পরিস্থিতি মেনে নিলেই হলো। হরিয়ানা ফাল্লাচি, মাঝে মাঝে তরুণদের সাথে আপনার দ্বন্দ্বের কথা শোনা যায়। গোল্ডা মায়ার, আমি স্বার্থপর ও প্রতিক্রিয়াশীল তরুণ এবং উদার ও প্রগতিশীল বৃদ্ধাদের জানি। তরুণদের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করি। বাইরে থেকে যাই আসে তা অনুকরণ করি। তাদের ফ্যাশন আমাকে পীড়া দেয়। তাদের সঙ্গীত কোনো সঙ্গীত নয়, সেগুলো মাথা ব্যথার কারণ ঘটানোর জন্য যথেষ্ট। তাদের দীর্ঘ চুল, খাটো স্কার্ট আমার ভালো লাগে না। আমি ওদের ফ্যাশনকে ঘৃণা করি। তরুণরা এসব করবে তবু মানা যায়, কিন্তু 50 বছর বয়সী কেউ করলে আমার মেজাজ বিগড়ে যায়। হরিয়ানা ফাল্লাচি, আপনার সময় থেকে এখনকার সময়ের অনেক পার্থক্য। গোল্ডা মায়ার, আমি যখন 45 বা 50 বছর বয়সী কাউকে 20-30 বছর যাবৎ যুদ্ধ করতে দেখেছি, সে তো আমার মতো বীর। তরুণরাও বীর। 18 বছর বয়সেই তারা সৈনিক হয়। আমি যখন স্কুলের ছাত্রদের দেখি তখন ভাবি যে আনোয়ার সাদাতের মসজিদে এখানেই তাদের জীবনাবসান ঘটতে পারে। আমার গলায় কিছু একটা আটকে যায়।
কিন্তু পরক্ষণেই ভাবি কয়েক মাস পরই তো এরা যুদ্ধক্ষেত্রে যাবে, অতএব কিছুটা বিশৃঙ্খলা বখাটেপনা দেখালেও আমি ধৈর্য ধারণ করি। ওরিয়ানা ফাল্লাচি: আপনি কি কখনো কাউকে হত্যা করেছেন? গোল্ডা মায়ার: না, কিভাবে গুলি ছুটতে হয় তা আমি শিখেছি, কিন্তু কাউকে হত্যা করতে হয়নি। এটা কোনো সান্ত্বনা নয়, কারণ হত্যা ও হত্যার জন্য আমাদেরকে পাঠানোর সিদ্ধান্তের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটোই একরকম, বরং এটাই সবচেয়ে নিকৃষ্ট। ওরিয়ানা ফাল্লাচি: মৃত্যু সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি কি মিসেস মায়ার? গোল্ডা মায়ার: আমি তোমাকে বলেই ফেলি কথাটা, দীর্ঘজীবন বেঁচে থাকাটাই বরং আমার কাছে ভয়ের। তুমি জানো যে বার্ধক্য পাপও নয়, আবার আনন্দও নয়, দৈহিক অসুবিধা কোনো ব্যাপারই নয়, কিন্তু বার্ধক্যে মানুষের মানসিক সৌন্দর্য হারিয়ে যায়, মানসিক ভারসাম্য লুপ্ত হয়। আমি অনেক লোককে জানি যারা খুব শীঘ্র মরে গেছে, তাতে আমার দুঃখ হয়েছে। আমার দীর্ঘজীবনের পর মারা গেছে এমন লোকের জন্যেও আমার অনুরূপ দুঃখ লেগেছে। আমার কাছে সুন্দর বুদ্ধিমত্তার অবক্ষয় অপমান তুল্য। আমি চাই না যে সে অপমান আমার ভাগ্যে ঘটুক। আমি আমার পরিচ্ছন্ন মন নিয়ে মৃত্যুবরণ করতে চাই। হ্যাঁ, দীর্ঘদিন বেঁচে থাকাই আমার একমাত্র ভয়।